বন্ধু, তুমি যদি এসএসসি জিডি কনস্টেবল 2023-24 ভ্যাকেন্সির পাস প্রার্থী হয়ে থাকো, তুমি ফিজিক্যাল দিতে যাচ্ছ। ফিজিক্যাল দিতে যাবার পূর্বে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। কয়েকটি মূল্যবান টিপস তোমরা কিন্তু পেয়ে যাবে বা তথ্য তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। অনেকে কিন্তু এরকম ভুল করে থাকে এবং তারা কিন্তু রানিংয়ে আনফিট হয়ে যাচ্ছে বা রানিং কোয়ালিফাই করতে পারছে না। এই কারণের জন্যই তারা কিন্তু রানিং কোয়ালিফাই করতে পারছে না। তো মাঠে যাবার পূর্বে অবশ্যই ভিডিওটা দেখো। ভিডিওটা কিন্তু তোমার প্রচুর পরিমাণে কাজে লাগতে চলেছে এবং প্রচুর উপকার কিন্তু তোমার করতে চলেছে। তো দেখো ভিডিওর মাধ্যমে কি তোমরা কন্টেন্ট পেয়ে যাবে। দেখো কখন তোমরা লাইনে দাঁড়াবে, সঠিক তোমাদের টাইম বলে দেবো, সেই টাইমেই তোমরা কিন্তু লাইনে দাঁড়াবে। তাহলে তোমার শরীরে কিন্তু ফুল এনার্জি থাকবে, তোমার এনার্জি কিন্তু লেস হবে না। ওকে, 2 নম্বর তোমরা দেখতে পাচ্ছ খালি পায়ে দৌড়াবে না শু পরে দৌড়াবে। দেখো অনেকে কিন্তু খালি পায়ে দৌড়াচ্ছে, অনেকে কিন্তু শু পরেও কিন্তু দৌড়াচ্ছে। তো কোনটা, তুমি শু পরে দৌড়ালে বেশি ভালো হবে না খালি পায়ে দৌড়ালে বেশি ভালো হবে, সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। কোনটা পরে দৌড়ালে তুমি কিন্তু রানিংয়ের যে সময় সেটাকে কম করতে পারবে। তারপরে কি খেয়ে দৌড়াবে, এটা কিন্তু অনেকটা তোমাদের গুরুত্বপূর্ণ একটা টপিক, যে কি খেয়ে তুমি দৌড়াবে। অনেকে রয়েছে যারা মেডিকেটেড মেডিসিন ইউজ করে থাকে। ওকে, তো কি খেয়ে তুমি দৌড়াবে। তার সঙ্গে সঙ্গে প্রথমেই কি তুমি স্পিড দৌড়াবে, এই ভুলটা কিন্তু অনেকে করছে। এই জন্য তারা কিন্তু মাথা ঘুরে পড়ে যাচ্ছে, বা হয়তো 2.5 কিলোমিটার বা 3 কিলোমিটার যাওয়ার পরে সে কিন্তু আর দৌড়াতে পারছে না। তো কিভাবে তুমি দৌড়টা শুরু করবে। ওকে, তারপরে আরও একটি যে মেন টপিক, ভাইরাল টপিক, সেটি হলো বহিরাগত ইস্যু। তো এই সব কিছু আপডেট এবং সব কিছুর বিষয়ে তোমরা কিন্তু তথ্য পাবে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এবং এইরকম আপডেট পেতে চাও, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। দেখো বাংলার বুকে তোমরা কিন্তু এইরকম চ্যানেলে তোমরা কিন্তু আপডেট পাবে না। আমাদের চ্যানেল থেকে তোমরা কিন্তু সরাসরি এসএসসি জিডি বলে না, ফোর্স রিলেটেড আর্মি, নেভি, এয়ারফোর্স, এনডিএ প্রত্যেকটি আপডেট তোমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, তো চলো বন্ধুরা, একের পর এক ভিডিওর যে টপিকগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো 1 নম্বর পয়েন্টটা হলো যে কখন তোমরা লাইনে দাঁড়াবে। ওকে, তো দেখো অনেকে যে ভুলটা করছে, সেই ভুলটা হলো 12টার সময়তে কেউ দাঁড়াচ্ছে, কেউ 1টার সময়তে দাঁড়াচ্ছে, কেউ 2টার সময়তে দাঁড়াচ্ছে, কেউ 3টার সময়তেও দাঁড়াচ্ছে, কেউ 4টা, কেউ 5টার সময়তে কিন্তু দাঁড়াচ্ছে। তো কোন সময়ে তোমরা লাইনে দাঁড়াবে। তো দেখো তোমাদের অ্যাডমিটেই কিন্তু সাফ রিপোর্টিং টাইম দেওয়া হয়েছে এবং রিপোর্টিং টাইমেই কিন্তু তোমাদের গেট ওপেন হচ্ছে। এই না যে তুমি 3টাতে দাঁড়াবে বলে তোমাকে 3টার সময় গেটে তারা কিন্তু প্রবেশ করতে দেবে, সেটা কিন্তু একদম ভুল ধারণা। তোমাদের 5টার সময়তেই কিন্তু গেট ওপেন হচ্ছে, হয়তো 10 মিনিট আগে হয়তো ওপেন করতে পারে, তবে 5টা কিন্তু তোমাদের অফিসিয়ালি টাইম। 5টা থেকে কিন্তু তোমাদের ওপেনিং শুরু হচ্ছে। ওকে, গেট কিন্তু ওপেন হচ্ছে। তারপরে তোমাদেরকে বলে দিয়েছি যে 5টা থেকে কত ঘন্টা থাকছে। দেখো 100 জন করে প্রার্থী ডাকছে, যদি তারা গেটটা যদি মিনিমাম 5টা থেকে আধা ঘন্টা বা 1 ঘন্টা খুলে রাখে, তাহলে 100 জন কিন্তু পুরোপুরিভাবে ঢুকে যাবে। তো 5টা থেকে 7টা 8টা পর্যন্ত তোমরা কিন্তু যত প্রার্থী আছে সবাই কিন্তু ঢুকতে পারবে। এ না যে তোমাকে বাদ দিয়ে দেওয়া হবে, সকলে প্রবেশ করবে, তারপরে কিন্তু রানিং শুরু হবে। ওকে, কোনো চাপ নেই, কোনো টেনশন নেই যে আমাকে 3টার সময়তে লাইনে দাঁড়াতে হবে। আর্মি রান হলে আলাদা ব্যাপার ছিল, যে আমি আগে ব্যাচের দৌড়ালে হয়তো আমার সেখানে হয়তো 100 জন ছেলে নেবে বা 200 জন ছেলে নেবে বা হয়তো 50 জন ছেলে নেবে। এটা কোনো টেনশন নেই, তোমাদের রানিং 4 কিলোমিটার 5 কিলোমিটার 24 মিনিট ফুল সময় তোমরা কিন্তু পেয়ে যাবে। তো তোমরা লাইনে দাঁড়াবে 5টার সময়তেই একদম লাইনে দাঁড়াবে। ওকে, হয়তো তুমি আগে উঠতে পারো, হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা আগে তুমি যেখানে রুম নেবে সেই রুমে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা আগে তুমি ঘুম থেকে উঠবে, ফ্রেশ হতে তোমার খাবার খেতে সময় লাগবে। 5টার সময়তে তুমি কিন্তু ক্যাম্পে চলে আসবে, ব্যাস। ওকে, কোনো চাপ নেবার কোনো প্রয়োজন নেই। ওকে, কখন লাইনে দাঁড়াবে, তো 5টার সময়তেই তোমরা কিন্তু লাইনে দাঁড়াবে, তার আগে দাঁড়াবার কোনো প্রয়োজন নেই। এতে কী হবে বলো তো, এতে তোমার কিন্তু ফুল এনার্জি থাকবে। ওকে, ফুল এনার্জিটা কিন্তু তোমাদের লস হবে না, পুরো এনার্জি কিন্তু তোমার শরীরে থাকবে, তুমি কিন্তু রানিংটা ভালোভাবে করতে পারবে। আর তুমি যদি রাত 12টা থেকে 1টা থেকে 2টো থেকে তুমি যদি লাইনে দাঁড়িয়ে থাকো বা লাইনে ঘুমাও, ওকে, তাহলে কী হবে, তোমার এনার্জি কিন্তু লস হয়ে যাবে। ওকে, সেহেতু তুমি কিন্তু রানিং কোয়ালিফাই নাও করতে পারো, সেখানে হয়তো তোমার গ্যাস হয়ে যেতে পারে, গ্যাস্ট্রিক হয়ে যেতে পারে, বা তুমি হয়তো মাথা ঘুরে পড়ে যেতে পারো, অনেক রকম কিন্তু প্রবলেমে কিন্তু পড়তে হবে। ওকে, তো কখন লাইনে দাঁড়াবে, 5টার সময়তে কিন্তু তোমরা লাইনে দাঁড়াবে। নেক্সট হলো খালি পায়ে না শু পরে দৌড়াবে। দেখো এটা কিন্তু অনেকে রয়েছে যারা খালি পায়ে দৌড়াচ্ছে, অনেকে রয়েছে যারা শু পরেও কিন্তু দৌড়াচ্ছে। তো সব থেকে বেস্ট হবে কিন্তু শু পরে। ওকে, যে পাতলা শুগুলো রয়েছে, খুব মোটা না বা নিউ না, যেগুলো তোমাদের ওল্ড রানিং করে
প্রায় ক্ষয় হয়ে গিয়েছে, পাতলা হয়ে গিয়েছে, সেই পাতলা শ্যুগুলো তোমরা কিন্তু পরে দৌড়াবে। এটা কিন্তু সবথেকে বেস্ট। তোমাদের অনেক জায়গায় রয়েছে যেগুলোতে হয়তো রোডে রানিং করাচ্ছে, হয়তো নুড়ি পাথর রয়েছে বা কাঁকর রয়েছে, সেগুলো তোমাদের বা কোনো কিছু তোমাদের পায়ে ঢুকে গেলে বা তোমাদের পায়ে কিন্তু একটা আঘাত হতে পারে, তখন কিন্তু হয়তো 2 কিলোমিটার যাওয়ার পরে কিন্তু তোমাদের পায়ের চামড়া যেটা রয়েছে, পায়ের তলা, সেটা কিন্তু ছিঁড়েও যেতে পারে, তখন কিন্তু তোমাদের রক্তক্ষয় হতে পারে, তারপরে কিন্তু তোমরা রানিং নাও করতে পারো। তো সবথেকে ভালো হবে যে শ্যু পরে, তাহলে তুমি যেখানে সেখানে পা দিতে পারবে এবং তোমার পায়ে কিন্তু কোনো প্রকার ইফেক্ট পড়বে না, তোমার পা ভালো থাকবে এবং তুমি কিন্তু দৌড়াতে পারবে। তো তোমাদের গ্রাউন্ডে দৌড়াক বা তোমাদের রোডসে দৌড়াক, তুমি অবশ্যই শ্যু পরে দৌড়াবে। ওকে, এটা কিন্তু সবথেকে ভালো। ওকে, নেক্সট কী খেয়ে দৌড়াবে? দেখো, অনেকে রয়েছে যারা মুড়ি খেয়ে দৌড়াচ্ছে বা চানা মুড়ি বা ছোলা মুড়ি, বা অনেকে রয়েছে কলা খেয়ে দৌড়াচ্ছে বা হয়তো কিছু খাচ্ছে। তো তোমাদেরকে বলবো, দেখো, গ্যাস্ট্রিক জাতীয় বা তৈলাক্ত জাতীয় কোনো খাবার খাবে না। আমাদের বাঙালি আমরা মুড়ি খাই বা ছোলা খাই, এগুলোই আমরা খাবো। তো হালকা ছোলা মুড়ি কলা দিয়ে হয়তো হালকা তোমার খিদে তো লাগবে না বা খাবার হয়তো পেটে যাবে না, তবুও তোমাকে যান বাঁচার জন্য, শরীরে এনার্জি দেওয়ার জন্য প্রোটিন জাতীয় খাবার খেতে পারো, যেমন কলা রয়েছে, খেজুর রয়েছে। ওকে, কিশমিশ, ছোলা, এগুলো তুমি ভিজিয়ে রাখতে পারো, বাদাম রাখতে পারো, তার সঙ্গে সঙ্গে হালকা কিছু শুকনো মুড়ি নিয়ে সেগুলো মিক্স করে খাবে। তবে কোনো প্রকার চানা বা আদার্স কিছু তৈলাক্ত জিনিস কিন্তু মিক্সড করবে না, নাহলে তোমার গ্যাস্ট্রিক প্রবলেম হতে পারে, শরীরের প্রবলেম বিভিন্ন হতে পারে। ওকে, সেহেতু হালকা খাবার খেয়ে কিন্তু তুমি দৌড়াবে। ওকে, আর জল কিন্তু পান করবে। ওকে, জল, গ্লুকন ডি এগুলো রাখবে। তবে গ্লুকন ডি সকাল সকাল খালি পেটে কেউ খাবে না, সেগুলো হয়তো রানিং করে আসার পরে হয়তো তুমি খেতে পারো। ওকে, তবে হালকা খাবার, শুকনো খাবার খেয়ে তুমি যাবে, সেটাতে তুমি কিন্তু রানিং করতে পারবে। তাছাড়া তুমি নিজের ঘরে প্র্যাকটিস করেছো, খালি পেটে অনেকে প্র্যাকটিস করে থাকে, সেহেতু কোনো প্রবলেম হবে না, ফ্রেশ ট্রেশ হয়ে হালকা খাবার খাবে, ব্যাস, তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে, নেক্সট, প্রথমে কিভাবে তুমি দৌড়টা শুরু করবে? দেখো, অনেকে রয়েছে, আমি খবর পাচ্ছি ক্যাম্প থেকে, কি রানিং যখনই তারা স্টার্ট করছে, গো বলছে, তখনই কিন্তু অনেকে রয়েছে যারা স্পিড দৌড়াতে লাগছে। স্পিড হয়তো 1 কিলোমিটার, 1.5 কিলোমিটার, 2 কিলোমিটার বা 200 মিটার, 300 মিটার যাওয়ার পরে সে কিন্তু দেখা যাচ্ছে তার এনার্জি কিন্তু আস্তে আস্তে, তার যে দমটা সেটা কিন্তু বসে যাচ্ছে। তো এই ভুলটা তোমরা কিন্তু করবে না। তোমাদের 24 মিনিট ফুল সময় থাকবে, সেই সময়ের মধ্যে কিন্তু তোমাদেরকে 5 কিলোমিটার রানিং করতে হবে। ওকে, 5 কিলোমিটার রানিং করতে হবে ফুল সময়। সেহেতু তোমরা কী করবে, যে প্রথম থেকে কিন্তু স্লোভাবে দৌড়াতে শুরু করবে। প্রথমে স্লো দৌড়াবে, 2-3 কিলোমিটার স্লো যেভাবে দৌড়াও সেভাবে, আর আস্তে আস্তে কিন্তু তোমার স্টেপটাকে বাড়াবে। ওকে, এবং যে স্টেপটা বাড়াবে সেই স্টেপটাকে ধরে রাখলেই তুমি কিন্তু 24 মিনিটে 5 কিলোমিটার ইজিলি কিন্তু কমপ্লিট করতে পারবে। আর প্রথমেই তুমি যদি স্পিড তুমি যদি দৌড়াও, তোমার 5 কিলোমিটার যেহেতু অনেক রানিং কিন্তু তোমাকে করতে হবে, প্রায় তোমাকে 23-24 মিনিট কিন্তু দৌড়াতে হবে। তাহলে কী হবে, তুমি 10 মিনিট বা 12 মিনিট দৌড়িয়ে তুমি কিন্তু আর দৌড়াতে পারবে না, তোমার দম কিন্তু শেষ হয়ে যাবে। ওকে, সেহেতু তোমাকে একটা রাখতে হবে যে আমাকে অনেক পথ অতিক্রম করতে হবে। 5 কিলোমিটার পথ মানে কিন্তু অনেকটাই পথ ধরা যেতে পারে। ওকে, সেহেতু তোমাকে এটা রাখতে হবে, যে মাইন্ডে রাখতে হবে কি আমাকে 5 কিলোমিটার রানিং কিন্তু করতে হবে। এই জন্য প্রথমেই কিন্তু তোমাকে গুলির বেগে দৌড়ালে হবে না, তোমাকে স্টার্টটা কিন্তু তোমাকে স্লোলি করতে হবে। ওকে, যেমন 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 তোমার শরীর হিট হবে সেভাবে কিন্তু তোমাকে স্টেপ বাড়াতে হবে। নেক্সট, বহিরাগত ইস্যু। দেখো, বিগত কয়েক বছরের তুলনায় আমরা অনেক এর পূর্বে আন্দোলন করেছি। বিগত কয়েক বছরের তুলনায় কিন্তু এই বছর প্রচুর পরিমাণে কিন্তু বহিরাগত প্রার্থী আমাদের রাজ্যে ফেক ডোমিসিয়াল বানিয়ে, হয়তো ফেক ডকুমেন্টস সাবমিট করে তারা কিন্তু অনলাইন মারফত কিন্তু ডোমিসিয়াল সার্টিফিকেট পেয়ে গিয়েছে। আমাদের হাতে প্রায় 10-15খানা ভিডিও অলরেডি কাল থেকে চলে এসেছে, কাল একদম রাত থেকে। ওকে, যেদিন তোমাদের 23 তারিখ থেকে শুরু হয় ফিজিক্যাল, তার রাত থেকেই কিন্তু ভিডিও চলে এসেছে। ভিডিও কিন্তু আমরা করিনি। তো বহিরাগত একটা ইস্যু রয়েছে। দেখো, তোমরা যারা ফিজিক্যাল ক্যান্ডিডেট রয়েছো, যারা ফিজিক্যাল দিতে যাবে, তো দেখো, এটাকে যদি তোমরা বাধা দাও বা এর উপরে তোমরা যদি কথা তোলো, দেখো, এই বছর তোমরা যদি এর উপরে কথা না উঠাও, তাহলে কিন্তু নেক্সট জেনারেশন যারা রয়েছে, তোমার ভাই বা যে হোক না কেন, তাদের ওপরে কিন্তু ইফেক্টটা পড়বে। যদি তোমাদের 2022 সালের প্রার্থীরা যদি বহিরাগত ইস্যু নিয়ে তারা আওয়াজ তুলতো, তাহলে তোমাদের পার্সেন্টেজটা অনেক কমতো। 2023 সালে যে ভ্যাকান্সি বার হয়েছিল, তারাও যদি আওয়াজ তুলতো, তার পার্সেন্টেজটা কিন্তু অনেক কমতো। 2024 সালে তোমরা রয়েছে, তোমরাও যদি আওয়াজ না তোলো, তাহলে কিন্তু পার্সেন্টেজটা কমবে না। নতুন যে ভ্যাকান্সি রয়েছে সেখানেও কিন্তু সেই সেম বহিরাগত ইস্যু কিন্তু থাকবেই। তো তোমরা 2022-এ যারা দাদা ভাই যারা ছিল তারাও আওয়াজ তোলেনি, 2023 ব্যাচের প্রার্থীরাও আওয়াজ তোলেনি। হয়তো অনেকে রয়েছে কি আমার 80 আছে, 90 আছে, আমার 100 আছে, 110 আছে, 120 আছে, 130 আছে, আমি হয়তো সিলেকশন নিয়ে নেব। এই কারণে হয়তো বাঙালি, বুঝতে পারছো, মাছে ভাতে বাঙালি। 2024 সালে যারা সিলেকশন নিয়েছে তারাও কিন্তু আওয়াজ তোলেনি।
তো এক কথায় তোমাদের কথা বলছি, হ্যাঁ হ্যাঁ, এর আগে যারা পূর্বে সিলেকশন নিয়েছে তোমরাও সিলেকশন নিচ্ছ কিন্তু তোমরা আওয়াজ তুলছো না। ওকে, তারপরে যারা নতুন যে ভ্যাকান্সি বার হয়েছে তাদেরও কিন্তু তোমাদের ভাই বা যাই হোক না কেন, নিউ জেনারেশন, তাদের উপরে কিন্তু একটা ইফেক্ট পড়বে। সেহেতু তোমাদেরকে আস্তে আস্তে কিন্তু এগুলোর ওপরে কিন্তু তোমাদেরকে আওয়াজ তোলা দরকার, এবং তাহলে কিন্তু এগুলো আস্তে আস্তে কিন্তু তোমাদের যে বহিরাগত ইস্যু রয়েছে সেগুলো কিন্তু কয়েক বছরের মধ্যে কিন্তু রিমুভ হয়ে যাবে। কিন্তু তোমরা কেউ আওয়াজ তুলছো না, মাছে ভাতে বাঙালি, বুঝতে পারছো যে আমারটা হলেই ব্যাস, অন্যের যা হবে হবে, আমার তো ভালো মার্ক রয়েছে, আমি কেন এতে মাথা ঘামাবো। তো এইভাবে কিন্তু পুরো প্রসেসটা কিন্তু তোমাদের কমপ্লিট হচ্ছে না, বহিরাগত ইস্যু কিন্তু থেকেই যাচ্ছে। ওকে, তো দেখো এর ওপরে কিন্তু কথা বলার কিছু নেই, তোমরা সকলে জানো, তোমরা যদি নিজেরা আওয়াজ না তোলো তাহলে আমাদের কিছু নেই। আমরা তোমাদেরকে যতটা পারি ভিডিও করে টিপস দিয়ে অনেক কিছু তোমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা কিন্তু সেগুলোকে তুলে ধরার চেষ্টা করি, কিন্তু তোমাদের ওপরে মানে তোমাদের প্রতি কাউরির আমরা কোনো ইফেক্ট দেখতে পাচ্ছি না, বা কাউরির প্রতি অ্যাটাক দেখতে পাচ্ছি না, বা কোনো তোমাদের রিয়াকশান দেখতে পাচ্ছি না। ওকে, এই জন্য এর ওপরে কিন্তু আমি কথা বলা অলরেডি বন্ধ করে দিয়েছি। ওকে, বিভিন্ন গ্রুপ মারফত আপডেট পাই, তোমাদের সঙ্গে শেয়ার করি, গ্রুপে টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি। তো এই ইস্যু কিন্তু তোমাদের প্রতি বছর থেকেই যাবে। ওকে, তো বন্ধুরা বহিরাগত ইস্যু কিন্তু তোমাদেরকে আটকাতে হবে। তোমরা যারা ক্যাম্পে যাচ্ছ তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা ক্যাম্পের সাইডে যারা থাকবে অবশ্যই তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করবে যতটা পারবে সবাই মিলে। ওকে, তাহলে কিন্তু তোমাদের সিটটা, তোমাদের কাট অফটাই কিন্তু কম হবে। ওকে, তো এটি ছিল বন্ধুরা আপডেট, ভালো করে ফিজিক্যাল দাও। ধন্যবাদ।